হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। বন্ধুরা, আজকে তোমরা শুনবে তিনটি ঘটনা। তিনটি ঘটনার মধ্যে প্রথম ঘটনাটি একদম চমকপ্রদক, দ্বিতীয়টি ত্রিপাদ দোষের ঘটনা, আর তৃতীয়টি কলকাতার এক অফিসে ভয়ঙ্কর একটি ভৌতিক ঘটনা ঘটত সেই বিষয় নিয়েই। তিনটি ঘটনায় আশা করছি তোমাদের দারুণ লাগবে। তো আর দেরি করো না, সিট বেল্ট বেঁধে নাও। আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে। ভূতের রাজ্যে পাড়ি দিতে গেলে কি করতে হবে? অবশ্যই হেডফোনটা গুঁজে নিতে হবে আর সিট বেল্টটা শক্ত করে বেঁধে নিতে হবে। আশা করছি বেঁধে নিয়েছো। চলো এবার আমরা শুরু করে দিই আজকের ঘটনা। হ্যালো অমিতদা, আশা করি তুমি অনেক ভালো আছো। আমি ইমন, সাতক্ষীরা জেলা থেকে বরাবরের মতো এবারও একটি নতুন ঘটনা নিয়ে হাজির হলাম তোমার এবং ভৌতিক কথা চ্যানেলের সকল লিসেনারদের জন্য। পারিবারিক কিছু কারণে ও ব্যস্ততার কারণে বহুদিন হলো ঘটনা পাঠানো হয় না। আশা করি সেগুলো তুমি ক্ষমার দৃষ্টিতে দেখবে। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। আজকে যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটা 90 দশকের দিকে ঘটে যাওয়া সাতক্ষীরা জেলার একটি প্রত্যন্ত এলাকার বকুলতলা নামক একটি গ্রামের ঘটনা, যার সাথে প্রাথমিকভাবে ঘটনাটি শুরু হয়। তার নাম ছিল নজরুল। নজরুলের গ্রামের বাড়ি বকুলতলা গ্রামে হলেও তিনি কাজের সুবিধার্থে শহরে থাকতেন। অনেকদিন পর পর তিনি তার গ্রামের বাড়িতে বেড়াতে যেতেন। তেমনি একদিনের ঘটনা। শহর থেকে নজরুলের বাসায় যেতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগত। এই জন্য নজরুল দুপুরের পরপরই বাজারে গিয়ে পরিবারের সকলের জন্য কিছু কেনাকাটা করে বাসার উদ্দেশ্যে রওনা হলেন। অমিতদা, এখানে একটু বলে রাখি, তখনকার সময়ে যাতায়াতের ব্যবস্থা তেমন ভালো ছিল না। অনেক সময় পরপর একটি করে বাস গাড়ি আসত। যাই হোক, কোনো রকম করে নজরুল গ্রামের রাস্তার মুখে পৌঁছালো। নজরুল সাহেবকে যখন গ্রামের মুখে নামিয়ে দেওয়া হলো তখন ঘড়িতে আনুমানিক রাত 10টা হবে। বড় রাস্তা থেকে নজরুলের গ্রামের বাড়ি যেতে গেলে একটি নদী পার হতে হবে। কিন্তু নজরুল সাহেবের চিন্তা হতে লাগলো, কারণ অনেক রাত হয়ে গেছে। এই জন্য নদীর ধারে খেয়া পারাপার করার মতো কোনো মাঝিকে পাওয়া যেতে নাও পারে। এইসব চিন্তা করতে করতে নজরুল সাহেব গ্রামের মধ্যে দিয়ে হাঁটতে লাগলেন। প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটার পর নজরুল সাহেব নদীর ধারে গিয়ে পৌঁছলেন। নদীর ধারে গিয়ে দেখলেন 2 থেকে 3টে চায়ের দোকান ছিল, তাও বন্ধ হয়ে গেছে। নজরুল সাহেব মনে মনে চিন্তা করছিলেন, আজকে হয়তো তার নদী পার হওয়া হবে না, কারণ নদীর ঘাটে গিয়ে তিনি দেখছেন কোনো মাঝি সেখানে নেই, শুধু নৌকাগুলো নদীর ধারে বাঁধা অবস্থায় রয়েছে। তারপর নজরুল সাহেব চিন্তা ভাবনা করতে করতে একটি চায়ের দোকানের সামনে এসে চৌকির উপর বসে চিন্তা করতে লাগলেন কি করে নদী পার হওয়া যায়। বেশ কিছু সময় এভাবে কেটে যায়। হঠাৎ নজরুল সাহেব একটা আওয়াজ শুনতে পাচ্ছে, এমন যে কোনো নারীর কান্নার শব্দ দূর থেকে যেন আসছে। কিন্তু এই কান্না শুনে তখন তিনি ভাবছেন, এত রাতে কান্নার শব্দ কোথা থেকে আসছে? আশেপাশে তো তেমন কাউকে দেখতেও পাচ্ছি না। তখনও কিন্তু নজরুল কোনো ভয় পাচ্ছিলেন না, কারণ তিনি ভাবছিলেন হয়তো পারিবারিক কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ার ফলে মহিলাটি কান্না করছে। এসব ভাবতে ভাবতে আরও কিছু সময় কেটে গেল। কান্নার শব্দটা যেন ধীরে ধীরে আরও গিয়ে আসতে লাগলো সামনের দিকে। তখন নজরুল সাহেব দাঁড়িয়ে এগিয়ে দেখার চেষ্টা করলেন, কিন্তু কোনো কিছুই তার চোখে পড়ছিল না। হঠাৎ তার চোখ পড়ে নদীর ধারে বেঁধে রাখা একটি নৌকার দিকে। তখন তিনি দেখলেন নদীর ধারে নৌকায় বসে থাকা একটি মানুষ আকৃতির কেউ বসে কান্না করার মতো শব্দ করছে। তখন তিনি জোরে চিৎকার করে বসলেন, কে ওখানে? এত রাতে কি করছো ওখানে বসে? বহুবার এমন প্রশ্ন করার পরেও নজরুল সাহেবের প্রশ্নের কোনো জবাব পেলেন না। এরপর নজরুল সাহেবের বেশ রাগ হলো, আর তিনি পুনরায়
সেই বন্ধ চায়ের দোকানের সামনে গিয়ে বসলেন। অমিতদা বলে রাখি, চাঁদের আলোতে নদীর চারপাশটা বেশ দূর পর্যন্ত দেখা যাচ্ছিল। কিছু সময় কান্নার শব্দটা তার কানে আসলো না। তারপর তিনি আবার উঠে দেখার চেষ্টা করলেন যে সেই নারী অবয়বটা ওখানে আছে কি না। এবার গিয়ে তিনি দেখলেন কোথাও কোনো মানুষের দেখা নেই, সাথে সেই নারী অবয়বটাকেও দেখা যাচ্ছে না। তখন তিনি সেটাকে মনের ভুল ভেবে আবার সেই দোকানের দিকে ফিরবেন বলে পেছন ফিরে হাঁটতে লাগলেন। তখন তার কাছে মনে হচ্ছিল তার পেছনে কেউ আসছে। তিনি আবার পেছনে তাকালেন, কিন্তু দেখলেন কেউই নেই সেখানে। তখন তার মনের মধ্যে একটু ভয়ের সৃষ্টি হতে লাগলো। তার সাথে এত রাতে কী হচ্ছে, এইসব নিয়ে চিন্তা করতে করতে তিনি হাঁটছেন। হঠাৎ তার সামনে পেছন থেকে পাশ কাটিয়ে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। তার মনে হলো তিনি এবার দাঁড়িয়ে গেলেন আর চারপাশ দেখলেন। তিনি পেছনে তাকিয়ে দেখতে পাচ্ছেন দূর থেকে কোন একটা প্রাণী আসছে, হাঁটতে হাঁটতে কুকুর টাইপের কিছু একটা। তখন তিনি ভাবলেন এই কুকুরটা হয়তো তার পেছনে হাঁটছে, আর এই জন্যই এমন শব্দ হচ্ছে। তখন তার খুব রাগ হচ্ছিল, কারণ তিনি নদী পার হতে পারছিলেন না বলে তার মেজাজ খারাপ হয়েছিল খুবই। এরপর তিনি কুকুরটির দিকে একটা ইটের টুকরো তুলে মারেন, কিন্তু কুকুরটা তখনও ওখানেই দাঁড়িয়েছিল, এক বিন্দু পরিমাণও সেখান থেকে সরেনি। এই জন্য তিনি আবার অন্য একটি ইটের টুকরো খুঁজতে লাগলেন এবং পেয়েও গেলেন। তিনি যখন ইটের টুকরো মারতে সামনের দিকে তাকিয়েছেন, তখনই তিনি দেখতে পান ওখানে কোনো কুকুর না, একটা মানুষের মতো অবয়ব দাঁড়িয়ে আছে, আর কেমন জানি রাগান্বিত স্বরে ফস ফস করে আওয়াজ করছে। এই দেখে নজরুল সাহেব বুঝতে পারলেন যে এটা কোনো স্বাভাবিক বিষয় না। এটা বুঝতে পেরে তিনি দৌড় দিয়ে সেই দোকানের সামনে গিয়ে দাঁড়াতেই হঠাৎ নদীর মধ্যে থেকে একটা পুরুষালী কণ্ঠে বলে উঠল, যাবেন নাকি স্যার? নদী পার হতে হলে আসেন, আপনাকে পার করে দিই। এমন আওয়াজ শুনে নজরুল সাহেব দাঁড়িয়ে পড়লেন এবং বললেন, হ্যাঁ, আমি তো নদীর পার হওয়ার জন্যই বসে আছি, দাঁড়াও আসছি। তুমি নৌকাটা নদীর ঘাটে নিয়ে এসো। নৌকার মাঝিকে দেখে নজরুল সাহেব চিনতে পারলেন, কারণ যেহেতু নজরুল সাহেবের বাড়ি পাশাপাশি গ্রামে। নৌকার মাঝির নাম ছিল রমজান। অমিতদা, নজরুল সাহেব যেহেতু বাড়িতে ফিরবেন, এই জন্য তার অন্য কোনো দিকে তেমন চিন্তা ছিল না, তাই তিনি চিন্তা ভাবনা না করেই নৌকায় উঠে পড়লেন। নৌকাটার ঠিক মাঝ বরাবর গোলপাতা দিয়ে ছাউনি দেওয়া ছিল। নৌকা পেয়ে নজরুল সাহেব বেশ খুশি হলেন। নৌকা চলা শুরু হলো। এক পর্যায়ে নজরুল সাহেবের মাথায় এলো যে নদীর ধারে নৌকায় তিনি একটা নারীকে বসে কাঁদতে দেখেছিলেন। এই জন্য তিনি নৌকার মাঝিকে বললেন, রমজান ভাই, নদীর ধারে একটা মেয়েকে বসে কাঁদতে দেখলাম। তখন রমজান মাঝি বলল, কই, আমি তো শুনলাম না, হয়তো তুমি যা দেখেছ সেটা তোমার চোখের ভুল। এত রাতে তো নদীর ধারে মেয়ে মানুষ আসার কথা না, আর তুমি যেখানকার কথা বলছো ওখানকার পাশে তো অনেক পুরাতন একটা মহাশ্মশান আছে। মাঝির কথা শোনার পর নজরুল সাহেবের হোশ ফিরল যে আসলেই ওখানে তো কোনো মেয়ে থাকার কথা না। তারপর নজরুল সাহেবের গায়ের লোমগুলো দাঁড়িয়ে যেতে লাগলো। এরপর রমজানি মাঝি বলল, স্যার, এসব নিয়ে বেশি ভাববেন না, তবে আপনার কপালটা ভালো যে আমাকে পেয়ে গেছেন। আমি না থাকলে, ওখানে বেশি সময় থাকলে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারত। নজরুল সাহেব একেবারে চুপ হয়ে গেলেন। এসব দেখে মাঝি বলল, আরে স্যার, এসব নিয়ে ভাববেন না, আমি তো আছি। নজরুল সাহেব বললেন, হ্যাঁ, আসলেই তুমি না থাকলে আমার আজকে খুবই ক্ষতি হয়ে যেত। এক পর্যায়ে তারা নদীর পাড়ে এসে পৌঁছালেন এবং নজরুল সাহেব নৌকা থেকে উঠে দাঁড়ালেন এবং রমজান মাঝিকে বেশ কিছু টাকা দিতে গেলেন এত রাতে নদী পার করে উপকার করার জন্য। কিন্তু অবাক করার বিষয় হলো, রমজান মাঝি কোনো টাকাই নিতে চাইলেন না। তারপরে নজরুল সাহেব জোর করে রমজানের হাতে টাকাগুলো দিতে গেলে এক পর্যায়ে রমজানের হাতের সাথে নজরুল সাহেবের হাতের স্পর্শ লাগে। তখন নজরুল সাহেবের মনে হলো রমজানের হাতটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে আছে, আর সেই সাথে
একটা পচা গন্ধ নাকে আসছে, কেমন যেন একটা মরা পশু পাখির মাংস পচার মতো। নজরুল সাহেব রমজানকে বললেন, কি রেখেছ নৌকায়, এত গন্ধ লাগছে কেন? তখনই যেন রমজান মাঝির কণ্ঠটা কিছুটা নাকের সুরে পাল্টে গেল। বললেন, এই সব নিয়ে তোকে ভাবতে হবে না, তোকে নদীর পার করে দিয়েছি, তুই সোজা বাড়ি চলে যা। আর হ্যাঁ, সোজা সামনের দিকে তাকিয়ে হাঁটবি, পেছনের দিকে যেন তাকাবি না। রমজান মাঝির এমন ব্যবহারে নজরুল সাহেব রাগান্বিত হলেন এবং বললেন, নদী পার করে দিয়ে কি মাথা কিনে নিয়েছ নাকি? যা বলবে তাই শুনতে হবে। এই বলে নজরুল সাহেব রাগ করে নৌকা থেকে নেমে নদীর পাড়ের দিকে উঠতে লাগলেন। নদীর পাড়ে উঠে পুনরায় তিনি রমজান মাঝিকে দেখার চেষ্টা করলে তিনি দেখতে পেলেন নৌকায় মাঝি নেই। নজরুল সাহেবের মনে এবার প্রচণ্ড ভয়ের একটা অনুভূতি হতে শুরু হলো। নজরুল সাহেব সাতপাত চিন্তা না করেই এবার দ্রুত হেঁটে বাড়ির দিকে যেতে লাগলেন। হঠাৎ করে পেছন থেকে নজরুল সাহেব সেই নারীর কণ্ঠে কান্নার শব্দ আবার শুনতে পেলেন। এই জন্য তিনি আরও জোরে হাঁটা ধরলেন, আর পেছন ফিরে তাকানোর সাহসটা তার ছিল না। এক পর্যায়ে নজরুল সাহেব বাড়ির সামনের উঠোনে এসে বাড়ির লোককে ডাকাডাকি করতে লাগলেন জোরে জোরে। কিন্তু অবাক করার বিষয় হলো, কেউ যেন নজরুল সাহেবের ডাক শুনতেই পাচ্ছেন না। কিন্তু নজরুল সাহেবের মনে হচ্ছিল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে বা ভেসে বেড়াচ্ছে, কারণ হালকা মৃদু বাতাস তার কানে আসছিল। পেছনে তাকে দেখার তার সাহস ছিল না। পেছন থেকে শুরু হলো বেশ কিছু কুকুরের চিৎকার ও আর্তনাদ। কত সময় এমন দাঁড়িয়েছিল নজরুল সাহেব তার মনে নেই। যখন সাহেবের জ্ঞান ফিরল, তখন তিনি দেখলেন তার ঘরে শুয়ে আছেন, আর আশেপাশে পরিবারের লোকজন কান্নাকাটি করছে। অমিতদা, নজরুল সাহেবের পরিবারে ছিল বৃদ্ধ বাবা মা ও একটি বোন। নজরুল সাহেবের জ্ঞান ফেরার পর পরিবারের লোকজন তার কাছে শুনতে চাইল, কাল রাতে কি হয়েছিল, আর কাল যে তুমি আসবে সেটা কেন আগে থেকে জানাওনি। তারপর নজরুল সাহেব তার বাবাকে সব কিছু খুলে বললেন। নজরুল সাহেবের কথা শুনে তার বাবা তো আকাশ থেকে পড়ার মতো জোগাড়, আর সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে লাগলেন যে এমন বিপদের হাত থেকে তুমি আমার ছেলেকে বাঁচিয়ে দিয়েছ। তারপর নজরুল সাহেবের বাবা বললেন, তুমি আর কখনো এইভাবে রাতে বাসা থেকে কোথাও যাবে না বা বাসায় ফিরবে না। তখন নজরুল সাহেব তার বাবার কাছে সব কিছু শুনতে চাইল, যে তুমি আসলে এমন কি বুঝছো যে এমন কথা বলছো। তখন নজরুল সাহেবের বাবা বললেন, এখন থেকে প্রায় 10 বছর আগের ঘটনা। নৌকা নিয়ে বিয়ে করে নতুন বর কনে এবং বরযাত্রী নিয়ে ফিরছিল। তখন নদী ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম, আর সেই সময় প্রচুর ডাকাতি হতো নদীপথে। এমনই এক ডাকাত দলের সামনে বিয়ে করে ফিরে আসা সেই নতুন বর কনের নৌকায় ডাকাত দল উঠে পড়ে। সব কিছু ডাকাতির পরেও তাদের মন ভরেনি, এই জন্য তারা নতুন বউকে তুলে নিয়ে যেতে চায়। কিন্তু নতুন বউকে নিয়ে গেলে স্বামী বাধা দিলে সেখানে স্বামীকে ছুরির আঘাতে হত্যা করে নদীতে ফেলে দেয় ডাকাত দল। এরপর বরযাত্রীদের নৌকা থেকে নিজেদের নৌকায় উঠে নতুন বউকে নিয়ে যাওয়ার এক পর্যায়ে নতুন বউটি নদীর পানিতে লাফ দিয়ে আত্মহত্যা করে। সেদিনের রাতটা ছিল 25শে ভাদ্র। লোকমুখে শোনা যায় যে প্রতি বছর 25শে ভাদ্র নাকি সেই নারীকে নদীর পাড়ে দেখা যায়। এরপর নজরুল সাহেব বলল, বাবা, রমজান মাঝি কাল আমাকে নদী পার করে দিলেও কোনো টাকা নেয়নি। তারপর নজরুলের বাবা রমজান মাঝিকে ডাকতে লোক পাঠান। প্রায় দুপুরের দিকে রমজান মাঝি এসে হাজির। তারপর রাতে সব কিছু তাকে বলা হলে রমজান মাঝি বলে, আমি তো বেশ কিছুদিন ধরে অসুস্থ, বাড়িতেই আছি, নদীতে তো নৌকা বাঁধিনি, আমি কিভাবে অত রাতে তোমাকে পার করে দেব। এইসব শুনে নজরুল সাহেব আরও বেশ ভয় পেয়ে গেল, আর চিন্তা করল, তাহলে কাল রাতে আমাকে কে এইভাবে নদী পার করে দিয়ে বাঁচালো। এসব ভাবতে ভাবতে নজরুল সাহেব ঘুমিয়ে পড়লেন। তারপর সেদিন সন্ধে থেকে নজরুল সাহেবের প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা ও বমি শুরু হলো, যা কোনোভাবেই কমছে না। তখনই গ্রামের ডাক্তারকে খবর দিয়ে আনা হলো। ধীরে ধীরে নজরুল সাহেব বেশ অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার এসেও কোনোভাবেই জ্বর বা বমি বন্ধ করতে পারল না।
সেদিন রাত থেকে নজরুল সাহেব জোরে জোরে চিৎকার শুরু করলো যে আমাকে সে মেরে ফেলবে ও আমাকে ছাড়বে না। এভাবেই চিৎকার করতে করতে এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায়। সারা রাত নজরুলের পরিবারের কারো চোখে ঘুম ছিল না। কোনো রকম করে সে রাতটা পার হয়ে গেল। পরের দিন সকালে নজরুলের বাবা গ্রামের কিছু মুরব্বীদের ডেকে সব কিছু খুলে বললেন, আর সমাধান করার কোনো উপায় আছে কি না সেটা জানতে লাগলেন। কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারল না। নজরুল দিন দিন শুকিয়ে যেতে লাগলো। কোনো ডাক্তার কবিরাজ কোনো রোগ ধরতে পারছিলেন না। এই জন্য নজরুলের পরিবার নজরুলকে শহরে বড় ডাক্তারের কাছে নিয়ে যাবে বলে ঠিক করে। যথারীতি শহরে নিয়ে গিয়ে দেখানো হলো, বহু টেস্ট করানো হলো, কিন্তু কোনোভাবেই কোনো উপকার না দেখে ডাক্তারও হাল ছেড়ে দেয়। প্রায় সপ্তাহখানেক শহরে রাখার পর তাকে গ্রামের বাড়িতে আনা হলো। তারপর গ্রামের মসজিদের একটা ইমাম সাহেব আসলেন নজরুলকে দেখতে। তিনি সব কিছু দেখে শুনে বললেন, নজরুলের সেদিন রাতে ইটের টুকরো মারাটা ঠিক হয়নি, হয়তো ওটা কোনো দুষ্টু জিন ছিল। তখন নজরুলের পরিবার মসজিদের ইমামকে অনুনয় বিনয় করে বুঝিয়ে এর সমাধানের চেষ্টা করতে লাগলেন। এরপর ইমাম বেশ কিছু সময় ভেবে বললেন, ঠিক আছে, আমার জানাশোনা একটা বড় হুজুর আছে, যিনি দুষ্টু জিন বা আত্মাদের হাত থেকে অনেককে বাঁচিয়েছেন। আমি তার সাথে গিয়ে একবার কথা বলে দেখছি কি করা যায়। যথারীতি এসব বলে মসজিদের হুজুর চলে গেলেন। পরদিন সকালে মসজিদের ইমাম সেই বড় হুজুর বা কবিরাজকে নিয়ে আসলেন নজরুলদের বাসায়। তারপর বড় হুজুরটা বলল, আমি একান্তভাবে নজরুলকে দেখতে চাই, আপনারা সবাই বাইরে একটু অপেক্ষা করুন। হুজুরের কথা মতো সবাই বাহিরে গেলেন। তারপর বেশ কিছু সময় পর হুজুর বাড়িতে এসে সকলের সামনে বলল, নজরুল খুবই খারাপ একটা কাজ করেছে সে রাতে তাকে আঘাত করে। এখন যে পরিস্থিতি, তাতে নজরুলকে বাঁচানোর চান্স 50-50, তবে চেষ্টা করে দেখতে পারি। আর আমাকে আসন বসিয়ে সেই দুষ্টু জিনকে হাজির করতে হবে, তারপরই বলা যাবে কিভাবে এর সমাধান করা যায়। যথারীতি মসজিদের সেই ইমামকে নিয়ে বড় হুজুর চলে গেলেন হুজুরের বাসায়। সেদিন বিকেলে তারা আবার আসেন আর নজরুলের বাবার সাথে কথা বলেন যে আমি আপনাদের বাসায় আসন বসিয়ে জিনটাকে হাজির করাতে চাই। সবাই হুজুরের কথায় রাজি হয়ে গেল। তারপর যথারীতি গভীর রাতে বাসার চারপাশের গাছগুলোতে মনে হচ্ছিল ঝড় বেয়ে যাচ্ছে। কিছু সময় পর ঝড় বন্ধ হয়ে গেল। পরের দিন সকালে হুজুর সবাইকে ডেকে বললেন, অনেক কষ্টের পর সমাধান করা গেছে, তবে কিছু জিনিস জোগাড় করতে হবে, যেমন 7 কলসি দুধ, একটা কালো রঙের ছাগল আর 7 হাঁড়ি মিষ্টি। তাহলে তারা নজরুলকে ছেড়ে দেবে, তা না হলে কোনোভাবেই নজরুলকে বাঁচানো সম্ভব হবে না। ছেলে হারানোর চিন্তায় নজরুলের বাবা একে একে সব কিছু রেডি করে এনে দিলেন। তারপর হুজুরটি বললেন, এগুলো আজকে সন্ধ্যের পর তোমাদের মধ্যে থেকে কোনো এক অল্প বয়সী অবিবাহিত মেয়ে গিয়ে তোমাদের বাসার পেছনের শেষ সীমানায় যে তাল গাছটি আছে ওখানে রেখে দিয়ে আসতে হবে। তবে আমরা কয়েকজন দূর থেকে তোমার সাথে থাকব, এর জন্য ভয় পাওয়ার দরকার নেই। যথারীতি নজরুলের ছোট বোন এই দায়িত্ব নিলেন। তারপর সেই মেয়েটি সব কিছু একে একে সেখানে রেখে আসলেন। পরের দিন সকালে সেই তালগাছের নিচে গিয়ে দেখা গেল সব কিছু খালি পড়ে আছে, আর ছাগলটির গলার দড়িটা শুধু পড়ে আছে। আর তার চেয়ে অদ্ভুত একটা বিষয় হলো, তালগাছের একটা কাঁচা ডালসহ পাতা কোনো কারণ ছাড়াই নিচে পড়ে আছে। এটা দেখে হুজুর বলল, এইবারের মতো নজরুল তার জীবন ফিরে পেল। এই কাঁচা ডালটা ভেঙে পড়ে আছে মানে এই যে তারা এখান থেকে চলে গেছে। অমিতদা, এটাই ছিল আমার ঘটনা। ভৌতিক কথা চ্যানেলের সকল লিসেনারদের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন। তো বন্ধুরা, এই ছিল ইমনের পাঠানো আরও একটি দুর্দান্ত ঘটনা। আশা করছি ঘটনাটিও তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। তোমরাও যদি এরকম ঘটনা এই পরিবারের সাথে শেয়ার করতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডেসক্রিপশন সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। আর একটা কথা, ভৌতিক কথা কিন্তু
কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তো যারা বিশ্বাস করো না তারা এগুলোকে এন্টারটেইনড হিসেবেই ধরে নাও। তো চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করি পরের ঘটনা। হাই, আমি দত্ত পুকুর থেকে বলছি। আমি আগেও একটা ঘটনা পাঠিয়েছিলাম, কিন্তু তুমি ওরকম আরেকটি ঘটনা পাঠ করা হয়েছে বলে আর করনি। তো কেমন আছো ভাই? আমি আর আমার মেয়ে তোমার ভৌতিক কথার প্রতিদিনের শ্রোতা। আমার খুব ভালো লাগে ভৌতিক কথা শুনতে। আমার নামটা বলা হয়নি, আমি সুপর্ণা, আমার মেয়ে অদ্রিকা। এই ঘটনাটা আমার সাথে ঘটেছে 2017 সালের মার্চ মাসের 31 তারিখে। আমার শাশুড়ি দীর্ঘ 6 মাস কোমায় ছিলেন। মার্চ মাসের 31 তারিখে উনি আমাদেরকে ছেড়ে চলে যান। আর একটা কথা বলে রাখি, যখন আমার শাশুড়ি মা মারা যান তখন আমার শ্বশুরমশাই উনি মেডিকেল হাসপাতালে ভর্তি ছিলেন। উনি দীর্ঘদিন ক্যান্সার রোগে ভুগছিলেন। যেদিন মাকে দাহ করে আসা হলো সেদিন বাবাকেও হাসপাতাল থেকে আনা হয়েছিল। বাবা কিছুই জানতো না, জানানোর মতো কোনো পরিস্থিতিতেও ছিলেন না। বাড়িতে আনার পর বাবাকে বলা হয়েছে যে মা আর নেই, কিন্তু বাবার কোনো স্মৃতিশক্তি ছিল না। বাবা ভেবেছিল যে তার মা মারা গেছে। যাই হোক, আমার আর আমার স্বামীর বয়স বেশি ছিল না, আর আমরা এসব দোষ গুণ সম্পর্কে জানতামও না। আমরা জানতাম না যে দোষ পেলে কি হয়। আমার শাশুড়ি ত্রিপাদ দোষ পেয়েছিল। তুমি হয়তো জেনে থাকবে এই ত্রিপাদ দোষটা কি আর কতটা ভয়ঙ্কর। আমরা তখন জানতাম না। ত্রিপাদ দোষ পেলে প্রথমে যেটা হয়, সে বাড়ি ছেড়ে যায় না। তারপর যেটা হয়, 3 জনকে নিয়ে যায় ত্রিপাদ দোষ পেলে। এমনিতে আমার শাশুড়ি মা খুব ভালো ছিল, আর আমার শ্বশুর শাশুড়ির মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু ত্রিপাদ দোষ পেলে যা হয় আর কি, তাই হয়েছে। শাশুড়ি মারা যাওয়ার 6 মাসের মধ্যে আমার শ্বশুর মারা যায়। আমার শ্বশুর শাশুড়ির ঘর ছিল নিচে, আর আমার বরের ঘর ওপরে। শাশুড়ির ঘরে একটা চেয়ার ছিল, তো রোজ চেয়ারটা এক জায়গায় রাখলে আর এক জায়গায় চলে যেত। আমি আমার শ্বশুর মশাইকে বলতাম, বাবা চেয়ারটা এখানে কেন, তুমি এনেছো? বাবা বলতো, না, তোর মা রোজ আসে আর চেয়ারটা এদিক ওদিক করে। আমি প্রথমে বিশ্বাস করতাম না, কিন্তু বাবার যখন রাতে শরীর খারাপ করতো প্রায়ই দরজায় কেউ নক করে আমাদের ডাকতো, আর আমি আর আমার হাজবেন্ড নক হলেই নিচে গিয়ে দেখতাম বাবার শরীর খারাপ করেছে। একটা কথা বলে রাখি, আমার শ্বশুর মশাইয়ের ওঠার ক্ষমতাও ছিল না। সে হাঁটতেও ঠিক করে পারতো না, ওপরে ওঠা তো দূরের কথা। বাবার জন্য সকালের সময় আয়া রেখেছিলাম। আয়া আসার পর বলতো আমার বাড়িতে তার খুব ভয় লাগে, যে আমি না থাকলে সেও থাকবে না। একদিন আয়া খাটেই পা ঝুলিয়ে বসিয়ে হাগিস পড়াচ্ছিল। সে স্পষ্ট বুঝতে পারে যে তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিল। সে খুব ভয় পেয়ে যায়। আমিও খুব ভয় পেতাম। আমার হাজবেন্ডও সবসময় থাকতো না, ও স্কুলে চাকরি করে, সেহেতু বেরিয়ে যেত। আমার মেয়েরও স্কুল ছিল, সেও চলে যেত। বাড়িতে আমি আর আয়া। সারাক্ষণ মনে হতো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। এরপর আসলো সেই দিন, যেদিন আমার শ্বশুর মশাই মারা যায়। সেদিন সকাল থেকেই বাবার অবস্থা খুব খারাপ। আমার শ্বশুরমশাই মারা যান নভেম্বরের 9 তারিখে। সন্ধ্যার দিকে বাবার অবস্থা খুবই খারাপ বলে আমার হাজবেন্ড বলে, ঘরে টাকা নেই গো, টাকা এটিএম থেকে তুলে নিয়ে আসি। ঠিক সেই সময় আমার মেয়েও বায়না ধরল জোর বাবার সাথে যাবে। ওরা বেরিয়ে গেল। আমাদের বারান্দায় একটি লোহার বলতে গ্রিলের পাল্লা হয়, সেরকমই দরজা ছিল। কিছুক্ষণ পর বাবার কাছে বসে আছি। আমি শুনতে পেলাম কেউ গেট খুলে ঢুকলো। আমি ভাবলাম যে ও হয়তো এসেছে। আমি ডাক দিয়ে বলতে বলতে দরজার দিকে গেলাম। গিয়ে দেখলাম গেট খোলা, কিন্তু কেউ নেই। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই, কারণ আমার বর বেরোনোর পর আমি নিজের হাতে গেট আটকে দিয়েছিলাম। আমার একটুও ভুল হয়নি। এর মধ্যে আমার শ্বশুর খুব আস্তে আস্তে বলছে, ওই দেখ তোর মা এসেছে, তুই ডাকতে পারছিস না? কি বলবো ভাই, আমি ভীষণ ভয় পেয়ে যাই। বাবাকে বলছি, কোথায় মা? বাবা বলছে, কেন, আমার পাশে বসে আছে তোর মা, তুই দেখতে পাচ্ছিস না? আমি ভীষণ ভয় পেয়ে যাই আর মা কালীকে ডাকতে থাকি। কেউ ছিল না বাড়িতে। ওই ঘর থেকে যে বেরোবো সেই ক্ষমতাও আমার ছিল না। ঠিক সেই সময়
আমার বর চলে আসে। আমার বর এসেও একই কথা বাবার মুখে শোনে। এরপর 10:30টায় বাবা মারা যায়। আমাদের বাড়ি থেকে 1 বছরের মধ্যে আরও 2জন মারা যায়। আমার শ্বশুর, তারপর আমার কাকা শ্বশুর আর শাশুড়ি 1 বছরের মধ্যে মারা যায়। আমার এক তান্ত্রিক দাদা ছিল, সে বলেছিল কেউ যদি ত্রিপাদ দোষ পায় তাহলে আরও 3জন বাড়ি থেকে যাবে, আর 3জনের মৃত্যু না দেখে সে বাড়ি ছাড়বে না। তাই হয়েছিল। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে প্লিজ পাঠ করো। ভালো থেকো। আর ঘটনার শেষে আমার আর আমার মেয়ের নামটা হাই করে বলো। ভুল হলে একটু গুছিয়ে নিও। ইতি অদ্রিকা গাঙ্গুলি, সুপর্ণা গাঙ্গুলি। হ্যালো অদ্রিকা, হ্যালো সুপর্ণা ম্যাম। তো বন্ধুরা, এই ছিল দ্বিতীয় ঘটনা। আশা করছি এই ঘটনাটিও তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। চলো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করছি পরের ঘটনা। হাই অমিতদা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নাম শম্ভু দাস। আমি এই প্রথম আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করছি ভৌতিক কথাতে। দাদা, তোমার যদি ভালো লাগে অবশ্যই তোমার মতো করে গুছিয়ে শুনিয়ে দিও। দাদা, আমার বাড়ি মধ্যমগ্রাম, উত্তর 24 পরগনা জেলায়। আমি পেশায় একজন টোটো চালক। আমার মা বাবার আমরা 3 সন্তান, আমার 2 দিদি আর আমি। প্রথমেই বলে রাখি, আমি তোমাদের ভৌতিক কথা চ্যানেলের শ্রোতা ঠিকই, কিন্তু আমি যে কাজের সঙ্গে যুক্ত তাতে আমার প্রতিদিন শোনা হয় না। রাতে শোবার পর ওই যতটুকু টাইম পাই 6 থেকে 8টা এপিসোড শুনি। আমাদের রাতে শুতে শুতে রাত 12টা থেকে 1টা বেজে যায়। সত্যি কথা বলতে আমার এরকম ভৌতিক ঘটনা শুনতে খুব ভালো লাগে। তাই যেদিন রাতে শোবার পর ক্লান্তি ভাবটা একটু কম থাকে সেদিন শুনি। আর তোমার কণ্ঠে খুব ভালো লাগে এই ভৌতিক ঘটনাগুলো শুনতে। আজ আমি বাড়িতে ছিলাম বলে একটু সময় পেলাম, তাই ভাবলাম আমার এই ঘটনাটা তোমাকে শেয়ার করি। আশা করি সকল ভৌতিক কথার শ্রোতাদের ভালো লাগবে। আবার কোনো একদিন সময় পেলে আরও কিছু আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করব। আর হ্যাঁ, আমার নামটা একটু তোমার কণ্ঠে বলো, তাহলে আমি খুব খুশি হব। এবার গল্পে আসি। আজ থেকে বছর 8-9 আগে আমি একটা অফিসে কাজ করতাম কলকাতায়। কিছু ব্যক্তিগত কারণে অফিসের নাম আর ঠিকানা বললাম না। তো ওই অফিসটা যেই জমিতে ছিল সেখানে নাকি ঘন জঙ্গল আর গাছে পরিপূর্ণ ছিল। ওইখানে নাকি দুষ্কৃতীরা মানুষকে মেরে ফেলে দিত। এইসব সবই ঘটনা ওখানকার কিছু ব্যক্তিদের কাছে আমি শুনি। বেশ কিছুদিন কেটে যায় আমার এই অফিসে কাজ করতে করতে। একদিন আমাদের এই অফিসের কিছু সিকিউরিটি গার্ডের কাছে শুনি ওনারা নাকি রাতে ফ্লোরের মধ্যে কোনো একটা ছায়াকে হেঁটে যেতে দেখেছে। আবার কখনো ফ্লোরের যেখান দিয়ে ছায়া যেত সেইখানে নাকি একটা বাতাস বয়ে যেত, আর সেইখানে নাকি র্যাক থেকে কিছু না কিছু পড়ে যেত, আর সেই ছায়া র্যাকের পেছন দিয়ে পুরুষ টয়লেট নয়তো মহিলা টয়লেটে চলে যেত। তারপর আরও কিছুক্ষণ পরে নাকি টয়লেটের ভেতর দিয়ে কল খোলা আর জল পড়বার শব্দ হতো। সিকিউরিটি গার্ড বা 2-3 জন মিলে টয়লেটের ভেতর দিয়ে গিয়ে দেখে কোথাও কিচ্ছু নেই, আর টয়লেট থেকে যে জলের শব্দ পেয়েছিল সেখানে কোনো জলের বিন্দু মাত্র নেই। কিন্তু সেই ছায়ামূর্তিটা নাকি কারোর কোনোদিনও কোনো রকম ক্ষতি করেনি। আমি এসব ঘটনাগুলো শুনে তাদের কতটা গুরুত্ব দিলাম না। আমি ভাবলাম এসব মনে হয় সবই গল্প মাত্র। এর বেশ কিছুদিন কেটে গেল আমার এই অফিসে। একদিন আমরা অফিসের কাজ শেষ করে সন্ধ্যে 7:30 নাগাদ 4 থেকে 5 জন গ্রুপ স্টাফ টয়লেটে ফ্রেশ হতে ঢুকলাম। হঠাৎ আমরা লক্ষ্য করলাম টয়লেটের ভেতর দিকে একটা দরজা থেকে কেমন যেন একটা শব্দ হচ্ছে। আমি মনে মনে ভাবলাম দরজার পেছন দিকে সেদিক দিয়ে বোধহয় বাতাস ভেতরে আসছে, তাই এরকম শব্দ হচ্ছে। তাও সকলের উপস্থিতিতে আমি একটু সাহস করে দরজাটা একটু খুলে ভেতরে গিয়ে দেখলাম কোনো বাতাস আছে বলে কিছুই অনুভব করতে পারলাম না। এর কিছুক্ষণ পর সবাই দেখলাম টয়লেটের টিউবলাইটটা অনবরত দপদপ করে শব্দ করে নিভছে আর জ্বলছে। এইবার সকলের মনে একটু ভয় কাজ করতে শুরু করলো। 2-1 জন তো ভয়ে তাড়াতাড়ি করে কোনো রকম ফ্রেশ হয়ে টয়লেট থেকে বার হয়ে গেল। বাকি আমরা 3 জন সমস্ত ব্যাপারটা দেখছিলাম। এরই কয়েক সেকেন্ড পরে শব্দ পেলাম বাথরুমের ভেতরে কেউ যেন কলটা খুলছে, জলের শব্দ হচ্ছে। আমরা এবার আলোচনা করতে লাগলাম কে আবার
বাথরুমে গেল। দেখতে পেলাম না তো। আমরা তিনজন এবার একে একে ডাকলাম, কে কে বাথরুমে? বাথরুমে কে? কেউ কেউ আবার দরজায় টোকা দিয়েও দেখল, কিন্তু কোনো লাভ হলো না। ভেতর থেকে কোনো উত্তরই মিলল না। এরপর আমরা ভয়ে ভয়ে দরজাটা খুলতে গেলাম, কিন্তু কেন জানি না মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য কেউ যেন ভেতর থেকে খুব জোরে দরজাটা ধরে রেখেছে। এরপর দরজাটা কয়েক সেকেন্ড পর একা একা খুলে গেল। আমরা ভেতরে গিয়ে লক্ষ্য করলাম চারিদিকে জলে ভরে গেছে, কিন্তু কলের ওপরের অন অফের প্যাচটা বন্ধ করা আছে। এই দেখে আমরা তাড়াতাড়ি করে সবাই টয়লেট থেকে বেরিয়ে গেলাম আর যে যার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এরপরে অনেক কিছু ঘটনা ঘটেছে, সেটা অন্য একদিন শোনাবো। আজকে তোমরা আপাতত এটুকুই শোনো। তো এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকের তিনটি ঘটনা। আশা করছি তিনটি ঘটনাই তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। আমি একটু আউট অফ স্টেশন আছি, তাই জন্য আজকে শাউট আউট পর্বটা রাখতে পারছি না। অবশ্যই আমরা পরের দিন শাউট আউট পর্বটা রাখবো। তোমরা কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করছো না, যেটা আগে করতে। বেশি বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করো। 10:45 অবশ্যই উপস্থিত থাকার চেষ্টা করো, যাতে আমরা আরও মোটিভেট হই আর দারুণ দারুণ ঘটনা আনতে পারি। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।